তাইলে আমরা আজকে জানবো পরিবেশের জন্য ভাবনা, আমাদের ভৌত বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার, তাই তো। তো মানুষ তো সেই যবে থেকে জন্মগ্রহণ করেছে তখন থেকে বিভিন্ন চিন্তা ভাবনা ভাবছে, তাই তো। তার মধ্যে কিন্তু পরিবেশের জন্য ভাবনাটা একটা মুখ্য জিনিস, কারণ এই পরিবেশে আমরা থাকছি, খাচ্ছি, এইখানে বড় আছি, এইখানে আমরা সারা জীবনটা অতিবাহিত করব, তাহলে পরিবেশ নিয়েও মনে হয় একটু ভাবা দরকার, তাই তো। না শুধু মাধ্যমিকে আমাদের 5 নম্বর উঠার জন্য এই চ্যাপ্টারটা পড়ব সেটা নয়, তাহলে আমাদের পরিবেশ নিয়ে কিছু কিছু চিন্তা ভাবনা দরকার আছে। তাহলে পরিবেশ জিনিসটা আমরা অনেক ছোট ক্লাস থেকে শিখে আসছি। পরিবেশ কি, পরিবেশ কোনটা, এইগুলো মোটামুটি আমরা জানি, এবং কতও জানলে আমরা সারা জীবন যতদিন জানবো পরিবেশকে জানতেই যাবে। কারণ পরিবেশ জিনিসটা ছোট জিনিস না বড় জিনিস? বড় জিনিস। কারণ আমরা মানে ওই যবে থেকে আমরা সৃষ্টি হচ্ছি সেই দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত সব সময় কার সাথে যুক্ত থাকছি? পরিবেশের সাথে। তো পরিবেশ বিষয়ে আমরা এই চ্যাপ্টারটা জানতে গেলে আমাদের কয়েকটা বিষয় সম্বন্ধে একটু জানা বা আলোচনা করার দরকার আছে। যেমন আমরা যে পৃথিবীতে ভূপৃষ্ঠে বসবাস করছি, এই ভূপৃষ্ঠের উপরে আমরা সমুদ্রের ইটা পাচ্ছি, তলটা, সমুদ্রতল। তো যদি আমরা কোনো একটা জায়গার উচ্চতা মাপি তো বিভিন্ন জায়গা থেকে উচ্চতা দেখা পাই বিভিন্ন রকম। যেমন তোমরা যদি কখনো ট্রেনে যাতায়াত করেছ, তাহলে ট্রেনের স্টেশনে দেখবে লেখা থাকে সমুদ্রতল থেকে এত উঁচুতে আছে স্টেশনটা, দেখেছ? এই ঝালদা যাও বা পুরুলিয়া, কোটশিলা যেখানে যাবে বা মুড়ি, সেখানে সমুদ্রতল থেকে স্টেশনের উচ্চতাটা লেখা আছে। তাহলে সমুদ্রতল থেকে কেন উচ্চতাটাকে লিয়া হয়েছে? তার কারণ আমরা জানি জল দেখবে সমান্তরালভাবে থাকে তো। এমনিতে আমরা মাটির যে কোনো জায়গা থেকে যদি মানে মাপটা শুরু করি তাহলে বিভিন্ন জায়গার মাপটা বিভিন্ন হবে, কিন্তু সমুদ্রে যদি আমরা এই প্রান্ত থেকে মাপতে শুরু করি বা ওই প্রান্ত থেকে মাপতে শুরু করি, বলো না এই মানে পৃথিবী থেকে যেখানে ছাড়া হচ্ছে সেই জায়গাটা একটা লেভেলের মধ্যেই পাবো। এই জন্য সাধারণত আমরা, তো এইখানে তোমরা একটু লক্ষ্য করো, একটা আমি ছবি আঁকার চেষ্টা করেছি। এইটা ধরে নাও পৃথিবী, এইটা হচ্ছে কি পৃথিবী। তাহলে পৃথিবীর চারদিকটাতে কি আছে? বায়ুমণ্ডল আছে। তাহলে এই বায়ুমণ্ডলের এই জায়গাতে ধরো কোনোটা পাহাড় বটে, কোনোখানে গর্ত আছে এইখানে। তারপরে এই যে আমাদের যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলকে আমরা আমাদের আলোচনার সুবিধার্থে কয়েকটা ভাগে ভাগ করছি। এই কয়েকটা ভাগের মধ্যে প্রথমত যেটা ভাগ করা হয় সেটা হচ্ছে দুটা ভাগে। দুটা ভাগে কীরকম? একটাকে বলবো হেটেরোস্ফিয়ার আর একটাকে বলবো হোমোস্ফিয়ার। কি বলবো? হেটেরোস্ফিয়ার আর হোমোস্ফিয়ার। তো তোমরা নিশ্চয় যদি কখনো একটা গ্লাসে আমরা যদি ধরো জল নিলাম আর জল নিয়ে কিছু কাদা বালি মিশাই নিয়ে ওইটা মিক্স করে নিয়ে রেখে দিই, কাঁচের গ্লাস ধরো, সাদা কাঁচের গ্লাস, আর ওইটাকে যদি রেখে দিই তাহলে কি হবে? কি দেখা পাবো? যদি সারা রাত ধরে নিয়ে রেখে দিই, ক্লাস 3-এ একটা এই রকম পরীক্ষা ছিল যে একটা গ্লাসে কাদা জল করে নিয়ে বালি তালি মিশায় মাটি, ওটাকে মিক্স করে নিয়ে ঘোলা জল করে সাদা কাঁচের গ্লাসকে যদি রেখে দিই, পরের দিন সকালে আমরা দেখলে কি দেখা পাবো? ভারী ভারী জিনিসগুলো গ্লাসের নিচ দিকে থাকবে, কখনো নয় বলো? ভারী ভারী জিনিসগুলো থাকবে কোথায়? নিচের দিকে। আর তার থেকে একটু হালকাটা তার উপরে, তারলে একটু হালকা, তারলে উপরে, তারলে হালকা, আরও উপরে, আরও উপরে, এইভাবে থাকবে। একদম উপরে কি পাবো? দেখবে একদম হয়তো হালকা যেগুলো সেগুলা, তার একদম উপরে দেখবে ভাসছে, সেটা দেখবে তেলের মতো একটা কিছু থাকে তো। তাহলে ঠিক সেই রকম এই বায়ুমণ্ডলের ঘনত্ব হিসাবে বায়ুমণ্ডলকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। কী জন্যে? কারণ তোমরা নিজেই আমাকে এবারে বলো, বায়ুমণ্ডলে যে বায়ু আছে সব বায়ু কণার ভারী কি একই হবে না কম বেশি হবে? কম বেশি হবে। তাহলে যে বায়ু কণাগুলো ভারী থাকবে সেইগুলো বলো পৃথিবীর এই পাশে থাকবে, আর যেগুলো হালকা আছে সেইগুলো কোথায় থাকবে? দূরে থাকবে। কিন্তু এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এইটা হচ্ছে কত কিলোমিটার? 12 কিলোমিটার। এইটা হচ্ছে 45, এইটা হচ্ছে 85, এইটা হয়ে যাচ্ছে 500, এইটা হয়ে যাচ্ছে 10,000। তাহলে একটা জিনিস দেখো, এইটুকুটাকে আমরা বলছি 12 আর এই জায়গাটাকে বলছি 10,000। তাহলে নিশ্চয়ই এই জায়গাটা অনেক বেশি জায়গার গল্প বটে, বটানো নেই, অনেক দূরে দূরের গল্প বটে। তো এইখানটায় একটা জিনিস আমরা যেটা জানবো,
এই যে 12 কিলোমিটার 45 কিলোমিটার, তাহলে এই এখানে 85 কিলোমিটার, এই 85 কিলোমিটারটা আর এইখানে 10,000, মানে এই দিকের জায়গার তো শেষ নাই, তাই তো? এইদিকে উপর দিকে আমরা অনেক দূর তক যেতে পারছি। তো এই নিচের দিকে কিছু জায়গা আছে যেখানে বায়ুমণ্ডলের কণাগুলার মানে ভর মোটামুটি সমঘনত্বের থাকে। ঘনত্ব মানে জিনিসটা ক্লিয়ার আছে সবার? ঘনত্ব হচ্ছে একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। মানে আমরা যদি এইখানের একটা বায়ু নিই 1 লিটার, কত নিলাম? 1 লিটার, তার যে ওজন পাবো এইখানের 1 লিটার বায়ু যদি ওজন নিই তার কাছাকাছি পাবো, বা মোটামুটি কাছাকাছি, ঠিক আছে? কিন্তু এইগুলাতে কেমন হয়, এইখানে মানে আমরা যদি 1 লিটার নিই তার যে ওজন পাবো, যদি আমরা এইখানে 1 লিটার নিই তার থেকে অনেক ডিফারেন্স পাবো। তাহলে এই হিসাবে আমরা বায়ুমণ্ডলকে দুটা ভাগে ভাগ করি, ঠিক আছে? কিন্তু আমরা এখন যেটা ডিটেলসে যাব সেটা হচ্ছে আমরা বায়ুমণ্ডলকে উচ্চতা ও উষ্ণতা আর উষ্ণতা ভেদে কয়েকটা ভাগে ভাগ করব। যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতাটা কীরূপ পরিবর্তন হবে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এর আরেকটা জিনিস পাবো চাপ। তো চাপটা তো আমরা একটু আগেই জানলাম, যত নিচে থাকবে তত চাপ বেশি হবে না কম হবে? বেশি হবে। যত উপরে যাব বায়ু চাপটা তত কী হবে? কম হবে, ঠিক আছে? তাহলে একটা জিনিস এই আলোচনাটা আমরা একটু পরে আসছি, তার আগে আমরা একটা জিনিস দেখি, পরিচলন স্রোত। এই ব্যাপারটার নামটা শুনেছ না? চা বানাতে দেখেছ নিশ্চয়ই, চা বানাইছ কখনো? চা বানালে কি হয়, চায়ের পাতাগুলা নিচের থেকে উপরে উঠে না উপরের থেকে নিচে যায়, একটা রাউন্ড মারে না এরকম? কেন? ওকে কি কোনো আমরা মানে পাংখা লাগাই বা একটা মানে মোটর লাগাই নিয়ে কি নিচ উপর করি নাই? কি করি, ওইখানে যখনই আমরা সেই জলটাকে গরম করি, কি করি, জলটাকে গরম করি। তো যখনই জলটাকে গরম করা হয়, জলটা যখনই গরম হয় তখন কি হয়, নিচের দিকের যে জলটা সেটা বেশি গরম হবে না নাই? তাহলে যখনই নিচের দিকের জলটা বেশি গরম হবে তখন তার ঘনত্বটা একটু কম হবে, ও আয়তনে একটু কী হবে, বড় হবে। তাহলে যখন ওর আয়তনে বড় হবে তাহলে ঘনত্ব কম হয়ে গেলে তাহলে এইটা একটু হালকা হবে না নাই বলো? নিচেরটা কী হবে, হালকা হবে। তাহলে এই হালকাটা চলে যাবে কোথায়, উপরে। আর উপরেরটা তুলনামূলক ভারী আছে, সেই জন্য এটা কোথায় চলে যাবে, নিচে। তাহলে এই নিচেরটা গেল উপরে, উপরেরটা গেল নিচে। এইভাবে দেখবে চায়ের পাতাগুলো আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু জলটাও ওইভাবে উঠানামা করে তো। তাহলে বলো না বায়ুমণ্ডলেও এই ঘটনাটা ঘটবে কেন নেই? তাপমাত্রা যখনই কম বেশি হবে, কোনো একটা জায়গায় গরম হইলো, তাহলে ওই বায়ুটা কোন দিকে যাবে, উপরের দিকে। তাহলে উপরের দিকে যখন যাবে তাহলে কাছাকাছি বা উপরের যেখানের ভারী বায়ু থাকবে সেটাই দিকে আসবে। অর্থাৎ যেখানে বায়ুর চাপ বেশি আছে সেই বায়ুটা তখন ওই খালি অংশটাকে দখল করার জন্যে চলে আসবে। ওইটাকে তখন আমরা কি বলি, ঝড়। কি বলি, ঝড়। দেখেছো না খুব জোরে ঝড় আসে তো? তাহলে ঝড়টা কেন আসে, এবার একটা আমরা কি ধারণা পাচ্ছি, কোনো একটা জায়গাতে কোনো কারণে যখন তাপমাত্রাটা বেড়ে যায় তখন ওইখানের বায়ুটা তুলনামূলক হালকা হয়ে উপরে উঠে যাবে। তাহলে উপরে যদি উঠে যায় তাহলে ওই জায়গাটা খালি হইল। তাহলে ওই জায়গাটা যদি খালি হয় এবং নিকটবর্তী যে এলাকাতে বায়ুটা ভারী আছে বা ঠান্ডা আছে এবং তার কী হবে, চাপটা বেশি হবে, তখন ওই খালি জায়গাটাকে দখল করার জন্য ও কী করবে, খুব জোরে ছুটে আসবে। তাহলে ছুটে আসার সময় রাস্তাতে যদি কারো ঘর পায়, কারো একটা কোনো বড় গাছ পায়, তো ওকে ভেঙে চলে আসবে। তাহলে এটাকে আমরা কি বলি, ঝড়। তাহলে এই পদ্ধতিতে ঝড়টা তৈরি হয়। আরেকটা জিনিস যেমন আমরা জানব, ওজন গ্যাস আমরা এখানে ডিটেলসে আসছি, এখানে বিশ্ব উষ্ণায়নটাও পরে আসছি, তারপর ঠিক আছে। তাইলে আমরা এবারে এইখানে একটু আলোচনায় আসি। তাইলে এই ভূপৃষ্ঠ থেকে প্রথমের যে স্তরটাকে আমরা কল্পনা করছি এইটাকে নাম দেওয়া হয়েছে ট্রপোস্ফিয়ার। কি একবার বলো, ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ ছেড়ে নিয়ে ফার্স্টের যে স্তরটা পাচ্ছি সেটাকে বলছি ট্রপোস্ফিয়ার। কি বলো, ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের সবলে কাছের স্তর।
সব থেকে কাছের স্তর। একটু তোমরা আমাকে একটু বুদ্ধি নিয়ে উত্তর দাও না, আমাদের এই এতগুলো স্তরের মধ্যে সবলে চাপ কোন স্তরে বেশি থাকবে? নাম বলো। নিচের স্তর মানে তো আমি জানবো নাই। ট্রপোস্ফিয়ার, ভেরি গুড। তাইলে সবলে বেশি চাপ কোথায় আছে? ট্রপোস্ফিয়ার। এইখান থেকে আমাকে তোমরা উত্তর দাও, এই ঝড় ঝঞ্ঝাগুলা কোন স্তরে হয়? এই ট্রপোস্ফিয়ারে, তবে না আমরা হাওয়াটা পাচ্ছি। তাইলে এই ঝড় ঝঞ্ঝাগুলা যেহেতু আমাদের এই ট্রপোস্ফিয়ারে হয়, এই জন্য এই স্তরটার নাম দেওয়া হয়েছে ক্ষুদ্রমণ্ডল। কি নাম দেওয়া হয়েছে? ক্ষুদ্রমণ্ডল। তাহলে ক্ষুদ্রমণ্ডল মানেই হচ্ছে কোন স্তর? ট্রপোস্ফিয়ার। বুঝা গেছে? অনেক সময় 1 নম্বরে প্রশ্ন থাকে যে ক্ষুদ্রমণ্ডল কাকে বলে বা কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল। ঠিক আছে, তাহলে ট্রপোস্ফিয়ার মানেই হচ্ছে কি মণ্ডল? ক্ষুদ্রমণ্ডল, তাই তো? তাহলে 10 থেকে 12 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে আমরা উপরে যতটা যাব, 10 থেকে 12 কিলোমিটার, এটা হলো ট্রপোস্ফিয়ার। এইবারে এই ট্রপোস্ফিয়ারটা যেখানে শেষ হবে, তারপরের যে স্তর, এইটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। কি বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু কোনো ঝড় ঝঞ্ঝা হয় নাই, খুব শান্ত থাকে। এই ট্রপোস্ফিয়ারের উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার পাচ্ছি সেটা শান্ত থাকে, এই জন্য এই স্তরের নাম দেওয়া হয়েছে শান্তমণ্ডল। কি নাম দেওয়া হয়েছে? শান্তমণ্ডল। এই শান্তমণ্ডল স্তরটা ভূপৃষ্ঠ থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। কত দূর বলো? 45 কিলোমিটার। এইবারে তোমরা বলো, এই ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে আর স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, ইয়ার মাঝে একটা বিভেদ তল পাবো না? মানে বিভেদ একটা রেখা পাবো না, কাল্পনিক। এটাকে কি বলবো তাইলে? ট্রপোপোজ। এই শান্তমণ্ডল, তাইলে তোমরা এবারে বলো, প্লেনগুলো আমরা যেগুলো পাঠাবো, সেই প্লেনগুলোকে ক্ষুদ্রমণ্ডলে পাঠানো ভালো না শান্তমণ্ডলে পাঠানো ভালো? শান্তমণ্ডলে। তাহলে এই জন্যে যে সমস্ত জেট প্লেনগুলা পাঠানো হয় সেগুলা কোন স্তর দিয়ে যায়? শান্তমণ্ডল। শান্তমণ্ডলের অপর নাম স্ট্র্যাটোস্ফিয়ার। কি নাম? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারটা কত কিলোমিটার পর্যন্ত আছে? 45 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 45 কিলোমিটার। তাহলে একটা যদি জেট প্লেন উপর দিয়ে উড়ছে, তাহলে আমরা মোটামুটি কি ধারণা করতে পারি? যে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 12 কিলোমিটারের উপরে আছে এবং 45 কিলোমিটারের নিচে আছে। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হলো স্ট্র্যাটোস্ফিয়ার।